নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। ইউক্রেনের দুই আবদার মানবে না আমেরিকা, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে জানালেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে কার্যত রাশিয়ার দাবিকে মান্যতা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েলি সেনা। এবার হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। নিউ ইয়র্কের ম্যানহাটনের রং, সঙ্গীত আর দেশাত্মবোধে ভরপুর হয়ে উঠল ইন্ডিয়া ডে প্যারেড। স্বাধীন ভারতের ৭৯তম বর্ষপূর্তি উপলক্ষে ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হাজার হাজার ভারতীয় আমেরিকান। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন। সেই আবহে চীনা বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক চাপিয়েছেন। রুশ তেল কেনার জন্য অতিরিক্ত ২৫% শুল্ক ধার্য করা হয়েছিল। আলাস্কার বৈঠকের পর সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধান সূত্র অধরা। এর মাঝেই সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওয়াং এর সফরে ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর। ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে। মোদীর আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা। জানা গিয়েছে সোমবার বিকেলে দিল্লি পৌঁছাবেন ওয়াং ই। সন্ধ্যে ৬টা নাগাদ জয়শঙ্করের সঙ্গে বৈঠক। মঙ্গলবার সকাল ১১টায় অজিত ডোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চীনা বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। গত বছর ডিসেম্বরে ডোভাল চীনে গিয়েছিলেন। সেখানে ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনা হয়। তার আগে কাজানে মোদীর সঙ্গে জিনপিং এর বৈঠক হয়। সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়। সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। পাশাপাশি চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গত ২ মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনে গিয়েছিলেন এসসিও বৈঠকে যোগ দিতে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক বসতে চাইছেন ট্রাম্প। সেই বৈঠকে উপস্থিত থাকতে চাইছেন তিনি নিজেও। ত্রিপাক্ষিক বৈঠকে কি দুই দেশের সুরাহা হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক চাইছেন ট্রাম্প। সেই বৈঠকে উপস্থিত থাকতে চাইছেন তিনি নিজেও। ত্রিপাক্ষিক এই বৈঠক কবে হবে তাও প্রাথমিকভাবে জানিয়ে রেখেছেন তিনি। আমেরিকার অ্যাক্সিওস ওয়েব পোর্টালের খবর উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরেই জেলেনস্কিকে ফোন করেছিলেন ট্রাম্প। ফোন করেছিলেন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স, এই ৩ দেশের রাষ্ট্রপ্রধানকেও। তখনই নাকি ট্রাম্প তাদেরকে জানান তিনি আগামী শুক্রবার পুতিন এবং জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চাইছেন। অবশ্যই বৈঠক কোথায়, কখন হতে পারে তা উল্লেখ করা হয়নি এই প্রতিবেদনে। আদৌ এই বৈঠকে পুতিন এবং জেলেনস্কিকে ট্রাম্প সামিল করতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভোট প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন ক্ষমতায় এলে ২৪ ঘন্টার মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। বেশ কয়েকটি যুদ্ধ এবং সংঘাত থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করলেও ৩.৫ বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ এখনও থামাতে পারেননি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাশী ট্রাম্প।
জো বাইডেন আমলের মতো কঠোর মস্কো বিরোধী অবস্থান থেকে নরমে গরমে মস্কোর মোকাবিলা করার চেষ্টা করেছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ভারতের ওপর। আবার আলাস্কায় পুতিনকে লাল গালিচা পেতে স্বাগতও জানিয়েছেন। সেই বৈঠককে ট্রাম্প এবং পুতিন ফলপ্রসূ বলে দাবি করলেও যুদ্ধ বন্ধ করার বিষয়ে কোনো রফা সূত্র মেলেনি সেখানে। ট্রাম্প পুতিন বৈঠকের পরেই জেলেনস্কি জানান সোমবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, যদি সবকিছু ঠিকভাবে হয় তাহলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হবে। তবে এখনো পর্যন্ত সরাসরি ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেনি ট্রাম্প। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবারের বৈঠকে জেলেনস্কিকে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চল পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। দীর্ঘদিন ধরেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিনিময়ে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়ে যাচ্ছে রাশিয়া। ডনবাস অঞ্চলের লুহানস্ক প্রদেশ ইতিমধ্যেই রাশিয়ার দখলে। তবে ওই অঞ্চলের আরেক প্রদেশ ডনেৎস্কে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা। রাশিয়া অবশ্য চায় গোটা ডনবাস অঞ্চলটি তাদের হাতে ছেড়ে দিক ইউক্রেন, কিন্তু খনিজ সমৃদ্ধ এই অঞ্চল নিরাপত্তাগত কারণেই হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আগেও রাশিয়াকে জায়গা ছাড়ার এই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে বৈঠকের পর থেকে ট্রাম্প বারবার দাবি করেছেন যে সংঘর্ষ বিরতি চুক্তির মাধ্যমে দুপক্ষের মধ্যে সংঘাত থামানো সম্ভব নয়। তাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি প্রয়োজন বলে জানান তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইউরোপের দুই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প ইউরোপের নেতাদের ফোনে জানিয়েছেন তিনি বিশ্বাস করেন জেলেনস্কি ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিলে দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব জেলেনস্কি না মানলে যুদ্ধ পরিস্থিতির অবনতি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের দুই আবদার মানবে না আমেরিকা, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে জানালেন ট্রাম্প। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কার্যত রাশিয়ার দাবিকে মান্যতা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। ভ্লাদিমির পুতিনের জন্য আলাস্কায় লাল গালিচা বিছিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার 3 দিন পর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। জেলেনস্কির জন্য ট্রাম্প লাল গালিচা পাতবেন কিনা জানা নেই, তবে বৈঠকের আগে ইউক্রেনের দুই আবদার খারিজ করে দিলেন তিনি। সোমবার সকাল 6:47 সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানিয়ে দেন, অধুনা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া আর ফেরত পাবে না ইউক্রেন। এর পাশাপাশি ইউক্রেনের দীর্ঘদিনের আর্জি খারিজ করে ট্রাম্প বলেন, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোরও অন্তর্ভুক্ত হতে পারবে না জেলেনস্কির দেশ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কার্যত রাশিয়ার দাবিকেই মান্যতা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আপাতত দুগোল হজম করেই ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। অন্যদিকে সোমবার ফের যুদ্ধ থামানোর দায় কার্যত জেলেনস্কির ঘাড়েই চাপিয়েছেন ট্রাম্প। লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রায় এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পারেন। অবশ্য তিনি যদি সেটা চান, তিনি যুদ্ধ চালিয়ে যেতেও পারেন। কেবল মনে রাখবেন এটা কিভাবে শুরু হয়েছিল। তারপরই নিজের পূর্বসূরি বারাক ওবামাকে খোঁচা দিয়ে ইউক্রেনকে নিজেদের অবস্থানের কথা জানান ট্রাম্প। লেখেন, ওবামার দেওয়া ক্রিমিয়া আর ফেরত পাবেন না, আর নেটোতেও ইউক্রেন ঢুকতে পারবে না। কিছু জিনিস আর বদলায় না। ট্রাম্পের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন জেলেনস্কিও। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান তিনি ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন। বৈঠকে ডাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তার লেখায় আসে ক্রিমিয়ার প্রসঙ্গ। জেলেনস্কি লেখেন, আমরা সকলেই চাই যুদ্ধ দ্রুত শেষ হোক আর শান্তি চিরস্থায়ী হোক, কিন্তু আগের মতো যেন না হয়। এর আগে ইউক্রেনকে ক্রিমিয়া এবং পূর্ব দিকের একাংশ ডনবাস ছেড়ে দিতে হয়েছিল। প্রসঙ্গত 2014 সালে ওবামার আমলে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। সেই সময় ইউক্রেনের মসনদে ছিল রুশপন্থী এক প্রেসিডেন্ট। ইউক্রেনের পার্লামেন্ট তাকে গদিচ্যুত করে। রাশিয়া অবশ্য বিষয়টিকে পশ্চিমী শক্তির মদতপুষ্ট অভ্যুত্থান হিসেবে দেখেছিল। মস্কোর দাবি ছিল রাশিয়া এবং রুশদের স্বার্থ রক্ষার জন্যই ক্রিমিয়া দখল প্রয়োজন ছিল। ইউক্রেন অবশ্য এই ঘটনাকে সামনে রেখেই জাতীয় নিরাপত্তা রক্ষার দাবি জানায়। সেই সময় থেকেই নেটোর অন্তর্ভুক্ত হওয়ার আর্জি জানিয়ে আসছে তারা। ইউক্রেনের এই পদক্ষেপকে আবার ভালোভাবে নেয়নি পুতিনের দেশ। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। 3.5 বছর পরেও সেই যুদ্ধ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। তবে বৈঠকের আগের মুহূর্তে সোমবার ইউক্রেনের বায়ুসেনার দাবি, রবিবার রাত থেকে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে ইউক্রেনের উপর 140টি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। তবে বৈঠকের আগের মুহূর্তেও রুশ ইউক্রেন সংঘর্ষ অব্যাহত। সোমবারও ইউক্রেনের বায়ুসেনা দাবি করেছে গত রাত থেকে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে ইউক্রেনের উপর 140টি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে রাশিয়ারও দাবি ইউক্রেন তাদের পরমাণু কেন্দ্রের কাছে ড্রোন হামলার চেষ্টা করেছে, তবে পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। রাশিয়ার উত্তর পশ্চিম প্রান্তে স্মোলেনস্ক শহরে একটি পরমাণু কেন্দ্র রয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় পরমাণু কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্সের অনুসারে রুশ পরমাণু গবেষণা সংস্থা রসেটম জানিয়েছে ড্রোন হামলার ফলে স্মোলেনস্কে পরমাণু কেন্দ্রের কাজে কোনো ক্ষতি হয়নি। রাশিয়ার দাবি রবিবার ইউক্রেন এই পরমাণু কেন্দ্রে হামলার চেষ্টা করে। একটি চালকহীন বোমারু বিমান দিয়ে হামলার চেষ্টা করে ইউক্রেনের বাহিনী, তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে বলেই দাবি মস্কোর। প্রায় 3 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলে আসছে। ইতিমধ্যেই ইউক্রেনের ভূখণ্ডের প্রায় 20% নিজেদের কবজায় নিয়ে ফেলেছে রুশ বাহিনী। এর মধ্যে রয়েছে ডনবাসের একটি বিস্তীর্ণ অঞ্চল। রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইতিমধ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন। ওই বৈঠকে জেলেনস্কি ছিলেন না, তবে পুতিনের সঙ্গে বৈঠকের পরে জেলেনস্কিকে ফোন করেছিলেন ট্রাম্প। সোমবার জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। আলাস্কায় পুতিনের সঙ্গে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত সেখানে হয়নি, তবে ট্রাম্প এবং পুতিন উভয়ই দাবি করেন বৈঠক ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। ট্রাম্প জানান এবার বাকিটা জেলেনস্কির উপর নির্ভর করছে। এই অবস্থায় সোমবার ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক কোনো অগ্রগতি হয় কিনা সেদিকেই নজর থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরে গাজায় বন্দী রয়েছেন প্রিয়জনেরা। যুদ্ধ বন্ধ হওয়ার নামই নেই। তাই এবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জেরুজালেমের পথে নামলেন ইসরায়েলিরাই। দাবি গাজায় যুদ্ধ বন্ধ হোক, ফিরিয়ে আনা হোক বন্দীদের। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেতানিয়াহু সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে ইসরায়েলে। ইতিমধ্যে দেশব্যাপী বিক্ষোভ এবং ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রবিবার সকালে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আয়োজকদের মতে সারা দেশে 300টিরও বেশি স্থানে এই বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। কয়েক লক্ষ ইসরায়েলি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। ইসরায়েলের বেশ কিছু বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাও রবিবারের এই ধর্মঘটের সমর্থন জানিয়েছে। তবে এত কিছুর পরেও টলছে না নেতানিয়াহু। গত মে মাস থেকে গাজার ত্রাণ শিবিরগুলিতেও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। তাতে এখনো পর্যন্ত 1300রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন নেতানিয়াহু। গাজাকে হামাস মুক্ত করার উদ্দেশ্যে 5 দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, কারণ এমনিতেই 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 61,000-এরও বেশি মানুষের। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও বেশি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের দাবি, সমীক্ষায় দেখা গিয়েছে এই মুহূর্তে প্রায় 80% ইসরায়েলি গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবন্ধের দাবিকে সমর্থন জানাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল সেনা। এবার হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে তাদের উপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল। এবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার ভোরে হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে তাদের ওপর হুতিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, রাজধানী সানার কাছে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালিয়েছে নৌবাহিনী।
শনিবার হুথি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে যে ইসরায়েলি আগ্রাসনে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকেও আগুনও লাগে, যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জরুরি পরিষেবার কর্মীরা বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, এই বিদ্যুৎ কেন্দ্র হুথি যোদ্ধারাই ব্যবহার করছিল, কিন্তু তারা এই বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করার সপক্ষে প্রমাণ দেয়নি এখনো। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনও এর আগে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে। গত মে মাসে আমেরিকা হঠাৎ একটি চুক্তির কথা ঘোষণা করে। তাতে বলা হয়, আমেরিকা হুথিদের ওপর বিমান হামলা না করলে হুথিরা লোহিত সাগরের জাহাজে হামলা বন্ধ করবে। তবে হুথিদের দাবি, এই চুক্তিতে ইসরায়েলের আক্রমণ না করার কথা বলা হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে 250 জনেরও বেশি মানুষকে হত্যা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতিতে বোমা বর্ষণ বন্ধ হবে। এই চুক্তি করার সময় ইসরায়েলকে কিছু জানানো হয়নি বলেও রাজনৈতিক মহলের ধারণা। পরবর্তীকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন যে প্রয়োজনে তার দেশ একা নিজেদের রক্ষা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে চাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে যাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সাধারণত পর্যটন ভিসার মাধ্যমে গাজাবাসীরা আমেরিকায় চিকিৎসা করতে আসেন। গত বেশ কয়েক মাস ধরে সেই তালিকায় শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছিল। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ভিসার নেপথ্যের প্রক্রিয়া সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হবে। বলা হয়েছে, আমরা সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা না করা পর্যন্ত গাজার নাগরিকদের জন্য সমস্ত ভিজিটর ভিসা বন্ধ করা হচ্ছে। গাজার বাসিন্দাদের আমেরিকায় আসা নিয়ে কয়েকদিন ধরে দক্ষিণপন্থী নেত্রী লরা লুমার নানাভাবে প্রচার করছেন। সমাজ মাধ্যমে কখনো পোস্ট করে, আবার কখনো সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অসুস্থদের নিয়ে গাজা আমেরিকায় যাওয়া বিশেষ বিমানগুলিকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে সরব হয়েছেন লরা। তারই প্রচারের কারণেই কি মার্কিন বিদেশ দপ্তরে এই সিদ্ধান্ত নেওয়া হলো, উঠছে প্রশ্ন। কারণ লরা 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেছেন। তিনি অতি দক্ষিণপন্থী এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। একাধিকবার ট্রাম্পের মুখে তার প্রশংসা শোনা গিয়েছে। লরাকে দেশপ্রেমী বলেও বারবার উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সপ্তাহ কয়েক আগে HEAL প্যালেস্টাইন নামক একটি অসরকারি সংস্থা একটি কর্মসূচি শুরু করেছিল। গাজা থেকে আমেরিকা চিকিৎসা করাতে আসা বাসিন্দাদের, মূলত শিশুদের সব রকম সাহায্য করত তারা। মূলত এই সংস্থায় গাজা থেকে অসুস্থ শিশুদের আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করছিল। ওই সংস্থার দাবি, এখনো পর্যন্ত তারা 63 জন শিশুকে গাজা থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে। তাদের আমেরিকার 9টি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তিও করানো হয়। গাজাবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ধের সিদ্ধান্তে প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই প্রশ্ন, অসুস্থ শিশু কিভাবে দেশের জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে? মানবিক কারণে ভিসা দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের নেপথ্যে লরার ভূমিকা রয়েছে এমন দাবিও উঠছে নানা মহলে। কারণ ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লরা দাবি করেছেন, গত শুক্রবার তিনি আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। আলোচনায় ছিল গাজা থেকে আমেরিকা আসা অসুস্থ শিশুদের প্রসঙ্গ। হাই নিউজ নেটওয়ার্ক। পিকনিক সেরে ফেরার পথে পাকিস্তানে আততায়ী হামলার শিকার একদল যুবক। এলোপাথারি গুলিতে মৃত্যু হল 7 জনের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একাধিক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। পিকনিক সেরে ফেরার পথে পাকিস্তানে আততায়ী হামলার শিকার একদল যুবক। এলোপাথারি গুলিতে মৃত্যু হল 7 জনের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একাধিক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে।
কে বা কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশোয়ার থেকে 65 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোহাট জেলার রেজিশিনো খেল অঞ্চলে যুবকদের ওই দলটি টান্ডাবাদ এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। সেখান থেকে তাদের গ্রাম খাড়াঘড়ি মোহাম্মদ জাইতে ফিরছিলেন। রাতে মাঝপথে তাদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে কোহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রেফার করা হয় পেশোয়ার হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতরা সকলেই একে অপরের পরিচিত বন্ধু। কেন তাদের উপর এই হামলা চালানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হামলাকারীদের সন্ধান পেতে গোটা এলাকা জুড়ে শুরু হচ্ছে তল্লাশি অভিযান। অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা থেকেই হামলা হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলে বালুচ বিদ্রোহীদের আধিপত্যও রয়েছে। এই হামলায় তাদের যোগ থাকার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। অন্যদিকে রবিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় এই যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 19 জন। পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল ট্রেনটি। পথে লোদরান স্টেশনের কাছে ট্রেনটি উল্টে যায় এবং ট্রেনের 4টি বগিও উল্টে যায় বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপাবানে পাকিস্তানের মৃত্যু মিছিল। খাইবার পাখতুনখোয়া হরপাবানের জেরে এখনো পর্যন্ত 300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কার্য। প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপাবানে পাকিস্তানের মৃত্যু মিছিল। খাইবার পাখতুনখোয়ায় হরপাবানের জেরে এখনো পর্যন্ত 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, মুষলধারে বৃষ্টির জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বহু জেলায় হরপাবান দেখা দেয়। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 200 জনের। নিখোঁজ ছিলেন আরও বহু মানুষ। প্রশাসনের তরফে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে আরও 107 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 307। ওই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ফৈজি জানান, বাজাউর, বুনের, সোয়াত, মানেহরা, সাংলা, তোরঘর, বাটাগ্রাম জেলায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। যে 307 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বুনারে মৃত্যু হয়েছে 184 জনের, সাংরায় 36 জনের মৃত্যু হয়েছে, মানেহরায় 23, সোয়াতে 22, বাজাউরে 21, বাটাগ্রামে 15। এছাড়াও লোয়ারদির অঞ্চলে 5 জন ও অ্যাবোটাবাদে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশু। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইসব অঞ্চলের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে উদ্ধার কাজ চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 2 হেলিকপ্টার ক্রিউ সদস্যের। উল্লেখ্য, জুন মাসের শেষ দিকে পাকিস্তানের এইসব অঞ্চলে বৃষ্টির প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলে মারাত্মক বন্যা, ভূমিধস দেখা যায়। ঘনবসতিপূর্ণ এই অঞ্চল স্বাভাবিকভাবেই বিপদের মুখে পড়ে। রাস্তাঘাটের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের ঘরবাড়িও। গত শুক্রবার এই হরপাবানের জেরে মৃতের সংখ্যা 400 পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। আজ এই পর্যন্তই দ্য ওয়ার্ল্ড টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।